আসসালামু আলাইকুম। একদম নির্বাচনের খুব কাছাকাছি চলে আসছি আমরা। ফেব্রুয়ারিতে নির্বাচন, এখন জানুয়ারির 22 তারিখ, তার মানে একেবারেই কাছাকাছি। এর মধ্যে আমি যেখানকার ভোটার, ঢাকা 11 মনে হয়, তো সেখানে নাহিদ ইসলাম নির্বাচনে দাঁড়িয়েছেন। নাহিদ ইসলামের আগে এখানে জামায়াত ইসলামীর আতিক ভাই দাঁড়িয়েছিলেন। আহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্বন্ধে আমি প্রথম যে দু একজনের মাধ্যমে এই সংগঠন সম্বন্ধে জানি, তার মধ্যে অত্যন্ত প্রথম মানুষদের মধ্যে একজন হচ্ছেন আতিক ভাই। আহ, তিনি এত বড় স্যাক্রিফাইস করেছেন। আহ, আতিক ভাই অনেক পছন্দের, আমার অনেক পছন্দের মানুষ, অনেক সাধারণ সাদাসিধা মানুষ। উনি এই এত বড় স্যাক্রিফাইস করেছেন হাসি মুখে, সবসময় ওনার হাসি মুখেই থাকে। ওনার কাছ থেকেই অনেক বেশি হাসি শিখেছি সেখানে। বলবো যে এত বড় স্যাক্রিফাইসের পর আহ, আমি আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন যারাই আছেন তাদেরকে বলবো যে ডেফিনেটলি সেখানে আসিফ মাহ আসিফ নো নাহিদ ইসলামকে যেন ভোট দিয়ে জয়যুক্ত করেন। তার মার্কা খুব সম্ভবত শাপলাকলি। নাহিদ ইসলামের শুধুমাত্র আতিক ভাইয়ের স্যাক্রিফাইসের জন্য না, বরং এর সাথে আরেকটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে নাহিদ ইসলাম 24শে জুলাইয়ের আন্দোলনে একটা এরকম একটা কঠিন সময়ে এসে প্রচণ্ড সাহসিকতার সাথে নেতৃত্বের আহ, একটা উদাহরণ রেখেছে। অনেক ও গুম হয়েছে, মাল্টিপল টাইমস গ্রেপ্তার হয়েছে। যদি এটা অসফল হতো, মানে এই আন্দোলন যদি অসফল হতো, আপনি হয়তো নাহিদ ইসলামের নামও জানতেন না। সো আজকে যে নাম জানছেন, আজকে যে একটা সুন্দর চমৎকার একটা আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি, সেটার একটা বিশেষ নাম। মানে আমি মনে করি যে এনসিপি বলেন, নাহিদ ইসলাম বলেন, তাদের পলিটিক্যাল উন্নতি অবনতি কী হবে না হবে সেই কথা ভুলে এরকম একটা বড় আন্দোলনে খুব শক্তিশালী ও ধৈর্যের পরীক্ষা দেওয়ায় উত্তীর্ণ হওয়ার কারণে হলেও নাহিদ ইসলামকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করার চেষ্টা করি। এটা তার জন্য আমাদের পক্ষ থেকে একমাত্র গিফট। পরে দিলে দিলাম, না দিলে নাই। এরপর বাকিটা তার হাতে। 5 বছর যদি সে এমপি থাকতে পারে, তারপর যদি সে এমপি হতে না পারে, তার মানে এটা তার ব্যর্থতা। সে আমাদের পক্ষ থেকে আর গিফট দেওয়ার কিছু নাই। তো এইবারের মতো আমি মনে করি যে নাহিদ ইসলামকে আমরা ভোট দিই। আর নির্বাচন হবে কি হবে না, সবচেয়ে বড় কথা নির্বাচন হওয়া উচিত। নির্বাচনের আগ পর্যন্ত আহ, এখন এটা একটা এটা একটা তত্ত্বাবধায়ক সরকার, এটার প্রপার কোনো ট্রানজিশন পিরিয়ড হয় নাই। সব কিছু মিলে আপনার যারা অনেকে মনে করেছেন যে ডক্টর ইউনূসকে 5 বছর রেখে দিবেন, ভাই এইভাবে তো সব কিছু হয় না এখন পর্যন্ত। আমরা এখনও জানি না শেখ হাসিনার পদত্যাগপত্র কী, কোথায়, এটার কোনো রিটেন ডকুমেন্ট নাই। মাঝে মধ্যে বলে যে সে এখনও প্রধানমন্ত্রী। এইসব হাবিজাবি থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা ইলেকশন অ্যারেঞ্জ করে ইলেকশন কমিশনের থ্রুতে প্রপার পেপার ওয়ার্ক দিয়ে আমরা আরেকজন নতুন প্রধানমন্ত্রী পেয়ে যাব। তারপর থেকে ফরগেট অ্যাবাউট শেখ হাসিনা। ওকে। সজীব ওয়াজেদ জয় ইংরেজিতে ইন্টারভিউ দিয়েছে, এটা নিয়ে অনেক অনেক এক্সাইটমেন্টের কিছু নাই। সজীব ওয়াজেদ জয় ছোটোবেলায় ইন্ডিয়াতে পড়ালেখা করেছেন, ইংলিশ মিডিয়ামে। তিনি তো ইংরেজিতে ভালো বলবেনই। ওনাকে যারা অনেক সময় তামাশা করেন ওনার সম্বন্ধে, ওনার বাংলা বক্তৃতা দেখে, উনি তো বাংলাদেশে কখনো ওইভাবে বড় হন নাই, ছিলেন না ওইভাবে। উনি ফ্যামিলি এনভায়রনমেন্টও পায় নাই। আমেরিকাতে ছিলেন 13 বছর, উনি ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন ইংলিশ মিডিয়ামে। তারপর ইন্ডিয়াতে এমনিতে ইংরেজির চল খুব বেশি। তার মধ্যে আমেরিকাতে যেহেতু সে সবসময় ছিল, সেখানে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে থাকে, সো সে ইংরেজিতে ভালো বলতে পারবে। তাই আমি ওর শেখ হাসিনার ক্ষমতা থাকার সময়ও ওর বক্তৃতা শুনেছি, ও খুব ভালো ইংরেজিতে বক্তৃতা দিতে পারে, এবং সে দর্শকের সামনে মানে স্টেজে দাঁড়িয়েও খুব চমৎকার বক্তৃতা দেয়। তো আর এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হচ্ছে যে আল জাজিরাতে সে ইন্টারভিউ দিয়েছে, আমি এইটার কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। আল জাজিরাতে সে কীভাবে হলো? একজনকে বলা হচ্ছে যে সে আল জাজিরা ইংলিশের সাংবাদিক, তার ইন্টারভিউ নিচ্ছে। তো আল জাজিরার ওয়েবসাইটের মধ্যে, আল জাজিরার ইউটিউব চ্যানেলের মধ্যে কোথাও আমি তার কোনো ইন্টারভিউ খুঁজে পাই নাই। খালি বরং কোথাকার বাংলা চ্যানেল, অমুক চ্যানেল তমুক চ্যানেলের মধ্যে তার ইন্টারভিউ পাবলিশ হয়েছে ইংরেজিতে, আর বলা হচ্ছে যে সে ইংরেজি আল জাজিরাকে ইন্টারভিউ দিয়েছে। আল জাজিরার মতো একটা প্ল্যাটফর্মে
আহ, তাকে এভাবে মানে মানে 30 মিনিটস মতো সময় দিয়ে খুব সুন্দর ইন্টারভিউ পাবলিশ করাটা আমার মতে বাংলাদেশের মানুষের প্রতি একটা বাজে বিহেভিয়ার। আল জাজিরা অ্যাজ এ প্ল্যাটফর্ম এই আহ, পুরো 17 বছরের যে শেখ হাসিনা রেজিম, এই সময়টাতে আমাদেরকে একটা রেজিস্ট্যান্সের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এবং আমি মনে করি যে অ্যাজ এ প্ল্যাটফর্ম আল জাজিরা সবসময় সত্যের পক্ষে থাকে। তাদের পক্ষে এই ধরনের একটা কাজ করা উচিত হবে না, এবং আমার মনে হয় যে সেটা আসলে সত্যি না। সে আল জাজিরাতে ইন্টারভিউ দেয় নাই, কিন্তু ইন্টারভিউটা আমি শুনেছি খুব মনোযোগ দিয়ে। যে সাংবাদিক সেই বেশি কথা বলেছে, সজীব ওয়াজেদ জয়কে খুব বেশি কথা বলতে দেখি নাই। দুইটা টেক আমার কাছে আছে, সেটা হচ্ছে যে সে বলেছে যে 24-এ যে মানুষ হত্যা হয়েছে, নিহত হয়েছে, এই ব্যাপারটা তাকে একটু লজ্জা দেয়, কষ্ট দেয়, এবং তার মাও এই ধরনের কাজের সাথে যুক্ত থাকবে এই ধরনের তার কোনো আগ্রহ নাই। এবং সে বলেছে, নির্লিপ্তভাবে বলেছে যে শেখ হাসিনার ওটাই লাস্ট টার্ম হওয়ার কথা ছিল, যেহেতু তাকে এইভাবে বিদায় নিতে হয়েছে, সে এটাই শেষ। শেখ হাসিনা আর বাংলাদেশের রাজনীতিতে সে আর ফেরত আসছে না, এটা হচ্ছে সে খুব অকপটে সেটা বলেছে। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা নিয়ে আমি আরেকটু পরে আবার বলবো, সেটা হচ্ছে যে সে বলেছে যে যদি হত্যাকাণ্ড হয়ে থাকে, যদি এক্সেসিভ ইউজেজ অফ আর্মস হয়ে থাকে, সেটাতে বাংলাদেশের রাষ্ট্রের যারা মানে রাষ্ট্রযন্ত্র আছে, পুলিশ, আর্মি ইত্যাদি, বিজিবি, এদের সংশ্লিষ্টতা। এখানে তো আর আওয়ামী লীগের কোনো দোষ নাই, এখানে প্রধানমন্ত্রীর তো কোনো দোষ নাই। প্রধানমন্ত্রী বলেছেন অমুক তুমুক হাবিজাবি, ঠিক আছে? তো ইন দ্যাট সেন্স মানে অ্যাজ এ প্রধানমন্ত্রী তার আর দায়িত্ব কী? সে তো আর রাস্তায় গিয়ে গুলি চালায় নাই, সজীব ওয়াজেদ জয় তো রাস্তায় গিয়ে গুলি চালায় নাই, ঠিক আছে? এর মধ্যে এই ইন্টারভিউ দেখারও আগে একটা চমৎকার জিনিস দেখে আমি একটুখানি হতচকিত বলা যাবে কি না, মানে আমি একটু অবাকই হয়েছি যে ভারতে দিল্লিতে মহিবুল হাসান চৌধুরী নফেল, খুব সুন্দর চমৎকার একটা লোক, দেখতেও সুন্দর, উনি কথা বলেনও সুন্দর। ওনার ক্ষমতা থাকা অবস্থায় ওনার বক্তৃতা শুনেছি, খুব মজার মজার কথা বলেন, শিক্ষামন্ত্রী ছিলেন খুব সম্ভবত। উনি হাসান মাহমুদ এরা একটা প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্সে উনি অ্যাজ অলওয়েজ আওয়ামী লীগের যে টুকটাক মিথ্যা কথা বলার যে অভ্যাস, সেই ও মিথ্যাভাবেই আবার সে নিজের দায় সারা অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন আমি দেখলাম, যে আমি অল্প একটু শুনেছি। তবে এই মানে ঠিক নির্বাচনের আগে আগে আল জাজিরার ইন্টারভিউ বলে চালিয়ে দিয়ে সজীব ওয়াজেদ জয়ের ইন্টারভিউ পাবলিশ করা, বা মহিবুল ইসলাম হাসান মাহমুদ অলরেডি ইউরোপে, আমেরিকাতে বিভিন্ন জায়গায় সে আওয়ামী লীগের মানুষজনকে একত্র করার চেষ্টা করছে, কিন্তু আমি বলবো সফল হয় নাই। আমি যেহেতু ইউরোপে থাকি, ইউরোপে আমি মাঝে মধ্যে যখন মানুষের সাথে কথা হয়, এখানে অনেক মানুষ আছেন যারা হচ্ছে অনেক বছর ধরে এখানে এখানে তারা কাগজপত্রের অপেক্ষা করছেন, অনেক বছর আগে বাংলাদেশ ছেড়ে এসছেন, এখনও তারা তারা ওই বাংলাদেশ আগের অবস্থাও জানেন না, পরের অবস্থাও জানেন না, কিছু না, কিন্তু মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসেন। তাদেরকেও আমি যখন কথা বলতে দেখি, তারাও খুব সাহস করে মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারে না। সেই যে একটা সাহসের বিষয় ছিল মুক্তিযুদ্ধের সপক্ষে, এই ধরনের বিষয় নিয়েও তারা কখনোই আমি দেখি নাই যে সাধারণ কথাবার্তার মধ্যেও তাদের মুখের গলার আওয়াজ কিংবা তাদের হাত পা সব কিছু চলাচল মানে কন্ট্রোলের বাইরে যেতে দেখি না। তা মানে আমি যেটা মনে হয় যে এই 24-এ আওয়ামী লীগের জন্য যে একটা চমৎকার একটা লজ্জা তৈরি হয়েছে, একটা প্রচণ্ড হতাশা তৈরি হয়েছে, এটা একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত সব জায়গাতে বিস্তৃত। সো মহিবুল হাসান চৌধুরী নফেল কিংবা হাসান মাহমুদের এই ধরনের সংবাদ সম্মেলন ইত্যাদিতে কোনো কিছু কাজ করবে না। আল জাজিরার ইন্টারভিউতেও সজীব ওয়াজেদ জয় এটা বলেছেন যে বাংলাদেশে মাঝে মধ্যে কিছু চেষ্টা করা হয়েছিল যে আওয়ামী লীগের পক্ষে কিছু জনসচেতনতা, কিছু মিটিং মিছিল করা যায় কিনা, সেটা করা সম্ভব হয় নাই। আমি অবাক হই যে সজীব ওয়াজেদ জয় কিন্তু চমৎকার মানে সৎভাবে কথা বলে, মানে আপনি তাকে মুখের উপর মিথ্যা কথা বলতে দেখবেন না। আমি খুব অবাক হব যদি সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নাম মানে সত্যিকার অর্থে নেতৃত্ব নিয়ে আসেন, যদিও জিনিসটা একটা ওই কী বলে পরিবারতন্ত্র ইত্যাদি ইত্যাদি হয়ে যায়, কিন্তু লোকটা আর যাই হোক মানে মুখের উপর মিথ্যা কথা বলতে তার মনে হয় একটু ঝামেলা হয়, ঠিক আছে? সজীব ওয়াজেদ জয় ভালো থাকেন, ঠিক আছে? সততার মূল্য আছে, সততায় থাকেন, খালি আওয়ামী লীগের পক্ষে বেশি একটা গুণগান গাওয়ার চেষ্টা করেন না, টাকা পয়সা খরচ করেন না, ঠিক আছে? টাকা পয়সা এনার্জি এগুলো খরচ করেন না, লাভ নাই। এখন
এইখানে একটা বিষয় হলো, সুজবাদ জয় বলতেছিল যে আপনার আওয়ামী লীগের কী দোষ, এটা তো রাষ্ট্র করছে, পুলিশ করছে, বিজিবি করছে। কথাটা কিন্তু সত্যি। আমরা ৭১-এর জামায়াতের ভূমিকা নিয়ে যখন কথা হয় তখন জামাত বলে আমরা তো একটা রাজনৈতিক দল, আমরা তো কোনো সরকারের দলও না, অমুক নাই তমুক নাই। তাদের দু একটা মন্ত্রী ছিল ৭১-এর, মানে যখন যুদ্ধ চলছিল তখন, ঠিক আছে। সো তারা বলতে পারবে না যে তারা সরকারের পার্ট ছিল না, কিন্তু আবার তারা বলে যে তারা যাদের নামে মামলা হয়েছে তাদেরকে দেখানো হয়েছে তারা আর্মির চিফের মতো, মানে বা আর্মির অফিসারের মতো তাদের ক্ষমতা, তারা এটা করতে পারছে সেটা করতে পারছে। তো এখন কথা হলো ওইটা যদি সত্যি হয় যে ৭১-এ যে মানে জামায়াত ইসলামীর নেতারা যে হুম্বিতম্বি করছিলেন, বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেছেন, সমাবেশ করেছেন, এবং আর অন্যদিকে রেপ হয়েছে, খুন হয়েছে, বাড়িতে আগুন হয়েছে, এই সব কিছু যদি দায়িত্ব যদি জামায়াত ইসলামের ঘাড়ে না পড়ে, তাহলে তো এই সেম স্ট্যান্ডে ২৪-এও কী বলে আওয়ামী লীগ বলতে পারে যে ২৪-এ আমরা তো গুলি চালাই নাই, ই করি নাই, সেই করি নাই, এটা তো পুলিশ করেছে। ঠিক আছে, আমরা তো বলছি যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আপনি যদি এই হত্যা, গুম, খুন, তারপর রেইড, যা কিছু আছে সব কিছুতে দেখেন, সবার সাথে, সব কিছুর সাথে পুলিশ, ডিবি, র্যাব, আর্মি থেকে প্রেশনে আসা লোক ইত্যাদি সব মিলায় তারা কানেক্টেড। সো আপনি মানে সব দোষ আওয়ামী লীগের হাতে দিবেন কিভাবে? দেওয়ার কোনো আসলে আমিও কোনো উপায় দেখি না। মানে এটা যদি একটা ডিকটেটরশিপ হয়, একটা যদি প্রচণ্ড রকমের অনৈতিক কাজ হয়, সেই অনৈতিকতার মধ্যে, সব কিছুর মধ্যে। এবং সচিবাচার্য এটাও বলছিলেন যে আমাদের দেশের সরকারি অফিসাররা দুর্নীতিগ্রস্ত, আমাদের আপাতত উদ্দেশ্য ছিল হচ্ছে উন্নয়ন করা, যেভাবে হোক আমরা উন্নয়নটাকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করেছি। এখন যদি ব্যাপারটা আমি সবসময় যেটা বলি আমার মানে পলিটিক্যাল আলোচনায়, যে তত্ত্বাবধায়ক সরকার মানে 111-এর তত্ত্বাবধায়ক সরকারের যে আর্মি নিয়ন্ত্রিত যে একটা সরকার তৈরি হয়েছিল, সেটাকে কন্টিনিউ করেছিল আওয়ামী লীগের গভর্নমেন্ট, এবং আওয়ামী লীগ হয়তো শেখ হাসিনা সেটাতে অ্যাকসেপ্ট করেছে, তাদের সাথে ডিলে গিয়েছে। এটা যদি সত্যি হয়, এটাই মানে সত্য প্রমাণ করে আর কি। তো ইন দ্যাট সেন্স মানে আওয়ামী লীগ কিন্তু তার নিজের গা বাঁচানোর জন্য একটা ভালো পয়েন্ট খুঁজেই পেয়েছে যে এটা তো আমরা না, এটা আর্মি করেছে, এটা পুলিশ করেছে, এটা অমুক করেছে, আমাদের দেশের মানুষ কি বলে ডিসঅনেস্ট, এই সেই হাবিজাবি। ইন দ্যাট সেন্স আপনি তাদের নেতাকর্মীদেরকে খুব বেশি ধরার, মানে তাদের দলকে ধরার খুব সুযোগটা কমে যাচ্ছে, এবং তাদের নেতাকর্মীদেরকে আপনি ধরবেন কীভাবে? এখন কথা হচ্ছে পুলিশের সাথে সাইড বাই সাইড আন্দোলন থামানোর চেষ্টা করা, তারপর হচ্ছে সাইড বাই সাইড পিস্তল গুলি টুলি নিয়ে আসার যে মানে অতি উৎসাহ, এটা আমরা দেখেছি, এটার যে এভিডেন্স আছে, এই পয়েন্টে আওয়ামী লীগ সেই কথাটা বলে সে আসলে আসতে পারছে না। এবং সেটা ওই তাদের যে মানে দলের যারা কর্মী, নেতা, সমর্থক সবাই সেটা জানে, সবাই এটার মধ্যে তারা জানে। এই গ্রাউন্ডেই আমার মনে হয় যে যখনই আমি আওয়ামী লীগ সাপোর্টার কারোর সাথে কথা বলি, তারা লজ্জাটা ঢাকতে পারে না, তারা লজ্জার থেকে বের হইতে পারে না। তো এই সেন্সে আওয়ামী লীগ আর কখনো মানে ওই জামাতের পলিটিক্যাল স্ট্যান্ডে কীভাবে জামাত টিকে গেছে আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের এই স্ট্যান্ড থেকে তারা বেরোতে পারছে না। তো একটা বিষয় সেটা হলো যে জামায়াত ইসলামী পলিটিক্যালি অনেক সুসংগঠিত, এরা ভয়ঙ্কর মানে একটা ৭১-এর মতো একটা ঘটনা ঘটার পরেও তারা আবার নতুন করে সংগঠিত হতে পেরেছে, ছাত্র সংগঠন করেছে, এবং ওভারঅল সব জায়গাতে তাদের মোবিলিটি মেনটেন করে গেছে। কিন্তু সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি সেটা করতে না পারে, তাহলে আওয়ামী লীগের জন্য গুড বাই। ইন দ্যাট সেন্স বাংলাদেশে আসলে আওয়ামী লীগের মানে ভবিষ্যৎ কী আসলে, ঠিক আছে? আমি পার্সোনালি আমার যদি সুযোগ থাকতো, আমি আওয়ামী লীগের এই নামটা, মানে আওয়ামী লীগ এই ব্র্যান্ড নেম, যদিও আওয়ামী লীগ এটা উর্দু শব্দ থেকে এসছে, বাংলা থেকে না, এই ব্র্যান্ডের আমার কাছে একটা বিশাল বড় মূল্য মনে হয়। আওয়ামী লীগ বললে, শেখ মুজিবের নাম ব্যবহার করলে আমার মনে হয় যে একটা বাংলাদেশে, ওরা যদিও বলে 40% 45%, কিন্তু আসলে অ্যাটলিস্ট 5% মানুষ হলেও মানে এইটাকে একদম মনে প্রাণে তাদেরকে বিশ্বাস করে। এই 5%-এর কথা বললাম, এরা হচ্ছে কনসাস পিপল,
মানে যারা কিনা ভিতরে লজ্জা পাচ্ছে, যারা কিনা হচ্ছে যদি আবার কখনো সুযোগ থাকে রিকনসিলিয়েশনের, তারা অর্থ, বিত্ত, দুর্নীতি ইত্যাদির জন্য না, এটা হইতে পারে উন্নয়ন বা বাংলাদেশ কনসার্নে তারা সেটাতে পার্টিসিপেট করতে চাইবে। তো ইন দ্যাট সেন্স বাংলাদেশে অমুক অধিকার আন্দোলন, তমুক বৈষম্য, এইসব নামের চাইতে বাংলাদেশে আওয়ামী লীগ এই নামটার ব্র্যান্ড ভ্যালু অনেক। মানে এই ব্র্যান্ডটা যদি বিক্রি করা হয় কিংবা পাস করা হয়, যদি শেখ হাসিনা যদি আসলেই মানে সজীবাজুর জয়ের কথা মতো যদি আসলেই বাংলাদেশে আর তার লিগাসি আর ধরে রাখতে না চান, তিনি যদি রিটায়ার করেন, নতুন করে যদি আওয়ামী লীগকে আবার এই নামে রিঅর্গানাইজ করার চেষ্টা করা হয়, আপনার বেশি না মাত্র 5 থেকে 10 বছরের মধ্যে এটা একটা মানে এটা আবার খুবই ফাইট করার মতো অবস্থায় চলে যাবে। কিন্তু ওই যে এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়ে গেছেন, আবারও আপা আসবেন, এই সব মানে দুঃস্বপ্ন, সুস্বপ্ন যাই বলি, কুস্বপ্ন, এইগুলা মানে এই জিনিসটা থেকে তাদেরকে দূরে রাখছে। মেনে নেন 24 হয়েছে, বাংলাদেশের থেকে শেখ হাসিনাকে পালাতে হয়েছে, একটা লজ্জাজনক পরিণতি হয়েছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে সবচেয়ে বড় কথা, এবং অনেক এই রেজিম টিকিয়ে রাখার জন্য অনেক পুলিশকেও নিহত হতে হয়েছে, অনেক মানে অ্যাজ এ হোল এটা একটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর একটা সময় ছিল। সময়টা পার হয়ে গেছে, নতুন করে আবার শুরু করার সুযোগ মানে তৈরি করা উচিত। এই সুযোগটা কেউ করে দিবে না, আপনারটা আপনারই করতে হবে। আপনি মানে মিথ্যা কথা বলা আর হচ্ছে ওই কি বলে ইয়া বাদ দিয়ে অ্যাজ এ হোল দায়িত্ব স্বীকার করে আসলে আমার মনে হয় যে মানে সবাই ওয়েলকাম করবে। আমার মনে হয় মানে এটা অস্বাভাবিক কিছু না। অ্যাজ এ হোল আওয়ামী লীগ এই নামটার বিশাল ব্র্যান্ড ভ্যালু আছে, এটার প্রতি মানুষের ভালোবাসা আছে, কিন্তু সেই সাথে যদি সুযোগ দেওয়া হয় যে এটার লজ্জাকে মানে এই ইতিহাসটাকে একটা লজ্জাজনক মানে স্বীকার করে, জামায়াত ইসলামী যেভাবে স্বীকার করে, এবং তারপর রিঅর্গানাইজ করে আবার নতুন করে সেই আদর্শকে মাথায় রেখে বাংলাদেশের পক্ষে কাজ করার বা একটা রাজনৈতিক দল হিসেবে কাজ করার মানে চেষ্টা করে, আমার মনে হয় এটার একটা সুযোগ আছে। এটা কেউ সুযোগ করে দিবে না, সুযোগটা আপনারই করে নিতে হবে। ঠিক আছে, দ্যাটস ইট। ভালো থাকবেন। অনেক কথা বললাম, এলোমেলো আছে।